আবার যাদবপুরকে পুরনো গরিমায় ফিরিয়ে দিতে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে হারাতে হবে, বিজেপি পারবে না আর সিপিএম ছাড়বে না। আচ্ছা দিদি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আর 7 দিন পরে দক্ষিণবঙ্গে ভোট, কালকে একদিকে উত্তরবঙ্গে ভোট একেবারে মরশুম শুরু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এখন যাদবপুরে আমরা দাঁড়িয়ে আছি, সেই যাদবপুরে এবার কি হবে বলে মনে হচ্ছে? আর মহিলারা আপনি কি ভাবছেন এই আসন্ন ভোটকে নিয়ে? দেখো, আমরা তো কিছুদিন আগে, এই 1 বছর প্রায় হতে চললো, আমরা দেখছি যে রাজ্যে নারী নিরাপত্তা ভূলুণ্ঠিত। আর এখানে আমরা সরাসরি দেখেছি যে সরকার পক্ষ যিনি আছেন তারা সরাসরিভাবে যুক্ত, এবং তারপরেও আমরা যে ল কলেজের ব্যাপারটা দেখলাম, সেই ব্যাপারেও দেখলাম যে অপরাধীদের কোনো শাস্তি হলো না। এবং সত্যি কথাই মানে নারী হিসেবে, মহিলা হিসেবে আমরা তো সত্যিই এখন একটা সংকটময় পরিস্থিতিতে আছি, এটা তো অস্বীকার্য নয়। যাদবপুরে, শুধু যাদবপুর বলে নয়, পুরো পশ্চিমবাংলায় আমাদের যা হাহাকার পড়ে গেছে এতদিন ধরে, সবাই তাকিয়ে এসে নতুন একটা রূপ দেখবে বলে পশ্চিমবাংলার একটা। সেখানে তাই আমি যাদবপুরের বাসিন্দা আমি বলতে চাই যে সবার আগে যাদবপুর থেকে ঘাঁটি আমরা যখন তৈরি করছি, আমরা আমাদের মতো যদি যুবকরা যদি না এগিয়ে আসি, আমরা সমাজ পাল্টানো যাবে না। এখনকার যদি যুবকদের দেখা যায়, অন্যান্য পার্টি যারা আছে বা পলিটিক্স যারা করে, যে কোনো দল সেটা ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আরএসএস যারা আছে, আরএসএসে টাকা দিয়ে লোক কিনে নেওয়া, বা কোনো কোনো জায়গায় পার্টি অফিসে বসে দারু চলছে, ইয়াং যুবক যুবতীদের নিয়ে দারু পার্টি থেকে শুরু করে এভরিথিং চলছে ওখানে। তো মানুষকে তারা টাকা দিয়ে এইভাবে হাতে নিচ্ছে, ভবিষ্যৎ নেই কিছু আজকের দিনে দাঁড়িয়ে। আমি নিজেও কলেজ পাস করে আমি দাঁড়িয়েছি একটা জায়গাতে, আমাকে নিজে 12,000 টাকা চাকরি করতে আমাকে। আমি যে এতদিন ধরে পড়াশোনা করলাম, কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আমার এখানে দাঁড়িয়ে। যদি চাকরি দেয়, এই কথাটা আমরা অনেকবার শুনে এসেছি, 2 কোটি করে চাকরি দেওয়া হবে, 2 কোটি করে চাকরি দেওয়া হবে, সে দিদিও বলছে, সে দাদাও বলছে, সবাই বলছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। পেলে তো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাওয়ার কথা ভাবছি না, আমরা তো এই রাজ্যেই থাকতে পারতাম তাহলে, কিন্তু আমাদের তো যেতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে। আজকে একটা নর্মাল মানুষ আগেকার দিনে বিকম পড়েও একটা কাজ ঠিক জোগাড় করে নিতে পারতো, নিজের পেট চালিয়ে নিতে পারতো। এখন সেই বিকম পড়ে যে ফিউচার কথা ভাববো, সেটা ভাবা এখন অসম্ভব হয়ে গেছে। এখন আরও হায়ার স্টাডি, তারপরেও একজন বিএড করা লোক, সে টিচার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু হতে পারছে না, বসে আছে রাস্তায় আন্দোলন করছে। একজন ডাক্তার, সেখানে ওই অভয়া কাণ্ড আমরা দেখতে পেলাম, সে দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে তার কীভাবে রেপ করা হলো, ধর্ষণ করা হলো মর্মান্তিকভাবে। তো এই রাজ্যের অবস্থা, দেশের অবস্থা সমান। যারা বাইরের থেকে এসে এইসব বলছে, সেই তাদের রাজ্যে, যারা মানে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেখানে নারীদের যা অবস্থা, সেখানকার যা ঘটনা আমরা খবরে, টিভিতে, ইয়েতে তা দেখছি, তারা এসে আমাদের বাংলায় নারীদের সুরক্ষা দেবে? সাধারণ জনসাধারণ এটা আমরা মেনে নেব না। প্রথম কথা, আমরা খুব বেশি লেখাপড়া জানি না, খুব সাধারণ অল্প লেখাপড়া জানা আমরা মহিলা, কিন্তু তবুও আমাদের যা বয়স হয়েছে, তাতে আমরা দীর্ঘদিন ধরে যা দেখে আসছি, তাতে আমরা এটা মেনে নেব যে ওরা এসে আমাদের বাংলায় নারী সুরক্ষা দেবে। আমার তো মনে হয় যে মহিলাদের, যারা আমরা মহিলারা আছি, তাদেরকে খুব চিন্তিতভাবে এবারে ভোটটা দিতে হবে। কারণ শুধুমাত্র বড় বড় ভাষণের কথা শুনে আমার নিরাপত্তা এসে যাবে, এটা তো হতে পারে না। আমরা যখন দেখতে পাচ্ছি যে যেমন অভয়ের কাণ্ড, আমরা দেখেছি যে সিবিআই নিলেন, কিন্তু ফল কি? ফল তো সেই তারা জামিন পেয়ে আমাদের মধ্যেই ঘোরাফেরা করছেন। তো সুতরাং সিবিআই বলে, কলকাতা পুলিশও যেটা বলছে, সিবিআইও সেটা বলেছে যে প্রমাণ লোপাট হয়ে গেছে, প্রমাণ নেই, আর প্রমাণ নেই। তো তাহলে ভাবুন যে সিবিআইয়ের মতো এজেন্সি এবং কলকাতা পুলিশের মতো এজেন্সি, তারা বলছেন যে প্রমাণ লোপাট। তাহলে আমাদের সাধারণ মানুষের, সাধারণ নারী, তাদের নিরাপত্তা আমরা কোথায় খুঁজবো? এত প্রতিশ্রুতি দিচ্ছে প্রধানমন্ত্রী, আমাদের 3,000 টাকা করে যুবকদের দেবে বা যুবক যুবতী ইউথদের দেবে। একটা চিন্তা করা যায় 3,000 টাকায় কী হয় আজকের দিনে দাঁড়িয়ে? না, বলছে তো ফর্ম ফিল আপের জন্য নাকি দেবে। 3,000 টাকায় কী হয়? আমি যদি ভাবি যে আমার ধরো আমার বাবা নেই, তো আমার মা একা খেটে আমাকে মানুষ করেছে। আজকে যদি আমার মতো বয়স, যদি আমি 24-25 বছর বয়স আমার এখন এই মুহূর্তে, 3,000 টাকা দিয়ে আমি কী করবো? জিনিসপত্রের দাম দর কেমন, গ্যাসের দাম কোথায় চলে গেছে। আজকে আমার মাকে দেখি লোকের বাড়িতে বাসন মেজে আমাকে তৈরি করেছে, এতটা বড় করেছে আমাকে, আমার নিজে থেকে কষ্ট হয় যে মাকে অত কিছুটা টাকা বেশি বাড়িয়ে দিতে পারলে আমার একটুখানি
হেল্প হতো মায়ের। বাংলা আইকন ছিল, সেখানে কোথায় গেছে বাঙালি? এখন আমি নিজে দিল্লিতে গেছি, সেখানেও আমাকে অপদস্থ হতে হয়েছে। আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলছি, অপদস্থ হতে হয়েছে। আমার খুব অসুবিধা লেগেছে। মমতা 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 দিয়ে এরকম করে বলছিল আমাকে। রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ, একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর জোর দিতে হবে, তারপর অবশ্যই শিল্পের ওপর জোর দিতে হবে। শিল্পের ওপর যদি আমি জোর না দিই, তাহলে পড়ে আমি কাজটা কি করবো? তাহলে এক হয়ে গেল শিক্ষা, দুই শিল্প, আর তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা। আমাদের রাজ্যে নারী সুরক্ষার অবস্থা খুব খারাপ। নারী সুরক্ষা নিয়ে যে এই যে বিজেপি সরকার এত কিছু বলছে, যে দুর্গা স্কোয়াড তৈরি করবে, এত কিছু করবে, সেইগুলো নিয়ে কি ভাবে? উত্তরপ্রদেশে কেন করছে না? মহারাষ্ট্রে কেন করছে না, যেখানে তারা সরকারে আছে? উত্তরপ্রদেশ হচ্ছে ক্রিমিনাল একটা স্টেট বলা যেতে পারে, সেখানে ক্রাইম রেকর্ড সব থেকে বেশি ধর্ষণ উত্তরপ্রদেশে হয়, তারপর হচ্ছে মহারাষ্ট্র। তারা সেখানে থেকে করতে পারছে না, তারা এখানে প্রতিশ্রুতি দিচ্ছে করবে। আগে নিজের জায়গাটা গোছাক, তারপর বাংলার কথা বলে। স্বাস্থ্য এবং শিক্ষা, যেই আসুক না কেন, যে পার্টি আসুক না কেন, স্বাস্থ্য এবং শিক্ষার তো সাংঘাতিক দুরবস্থা। কোনো এজেন্ডাই নেই, কোনো এজেন্ডা। শুধু মন্দির আর মসজিদ, এই আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। স্বাস্থ্য, শিক্ষা, তারপরে মানে পরবর্তী প্রজন্ম যে উচ্চশিক্ষিত হবে, গ্র্যাজুয়েশন স্তরে, স্নাতকোত্তর স্তরে আমাদের শিক্ষাটাকে অবৈতনিক করা হবে কি না, তাদের কোনো এজেন্ডাই নেই। আমরা শুধু মন্দির তৈরি করব, আমরা শুধু মসজিদ তৈরি করব, এই আর মৌলবাদী একটা সমাজ তৈরি করব। এইটাই আমাদের শিক্ষা। আমরা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি? আমরা তো নিজেরা লজ্জিত যে সত্যি আমরা কিছু করতে পারছি না, কিন্তু এবারে করতে হবে। আমরা সাধারণ আমরা এবারে চেষ্টা করব আমাদের মানে যাদেরকে আনলে আমাদের এই প্রাথমিক জিনিসগুলো, যাদের এজেন্ডা আছে, তাদেরকে আমরা আনতে চাই। আমরা চাইছি যে তারা আসুক। নেপালে তো আজকাল দেখলাম প্রাইভেট স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে। এরকম স্নাতকোত্তর স্তরে অবৈতনিক করে দেওয়া হয়েছে, সেইটাও সেখানেও যাতে আমাদের সাধারণ একদম নিম্ন স্তরের থেকে সকলে যাতে অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাটা পেতে পারে। আর সবচেয়ে বড় কথা ওইটা হচ্ছে পাস ফেলটা আনার দরকার একটু। এবং কলেজ স্তরে হোক, মানে যেটা ছাত্র রাজনীতির যে ভোটটা, সেইটা ঠিক মতন চালু। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছে চপ শিল্প যদি দেখি আমি চপ শিল্পতে, চপ শিল্প বড় শিল্প, ওনার বক্তব্য এটা। বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি বলে 1,500 টাকা করে দিচ্ছি, কী করবে, কী স্কিল শিখবে 1,500 টাকায়? আজকে আমি যদি একটা নর্মালি যদি কোনো জায়গায় ভর্তি হতে যাই, আমি একটা যে কোনো কোর্সে, এটা কম্পিউটার কোর্সে যদি ভর্তি যাই, তার মিনিমাম কোর্স 6 থেকে 7 হাজার টাকা। কী হবে 1,500 টাকায়? তাই না? কী হবে? আর যদি আমি শিখে নিই সেই জিনিসটা, আমি নিজেই খাটছি, খেটে পড়ছি, পড়াশোনা করে শিখছি, মায়না পাচ্ছি কত টাকা? 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা, ম্যাক্সিমাম 12,000 টাকা, এর বেশি পাবো না আমি। কোনো ভবিষ্যৎ নেই আমাদের যুবকদের। আমাদের মা বাবারা স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন দেখছি আমাদের ছেলেমেয়েরা কী করবে, তাদের স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আমাদের। যখন আমরা 10টার সময় ফিরবো, সেই শঙ্কাটা কে কাটাবে? ভাষণ তো আর সেই শঙ্কা কাটাতে পারে না। তো এটাই বলবো যে ভাষণে শঙ্কা, আর যাই হোক, শঙ্কা কাটে না।